এতক্ষণে বাচ্চাটার মুখ মনে পড়ে গেছে তার, যে রক্তাক্ত মুখের শিশুটি তার দিকে চপার হাতে টলমল পায়ে হেঁটে আসছে, সেই এখন বসন্তপুর মর্গে কেয়ারটেকারের ভজনের দুঃস্বাদে বাড়ির কিচেনে বেডের উপর রাখা ট্রেতে শুয়ে আছে খণ্ড খণ্ড মাংসের টুকরো। শুন গল্প যেখানে শ্রোতার মন ভরায়, এটাই গল্প স্রোত। ভয়, রহস্য, প্রেম সবকিছুই পাবেন এখানে। আজকের গল্প অভিক সরকারের ঝিমলির সবুজ চোখ। তাহলে দেরি না করে চলুন শোনা যাক। বরাদ্দ মাংসটা ব্যাগে নিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে এমনই একটু শীত করে উঠল ভজনের। এমনিতেই হেমন্তের শেষ, শীত হাসি হাসি করছে, ফলে শীত না করার কোনো কারণ নেই। তবে কিনা আধ ঘন্টা আগেও একবার বেরিয়েছিল ভজন, তখন কিন্তু এত ঠান্ডা ছিল না। ছেঁড়া শালখানা আষ্টে পিষ্টে জড়িয়ে, ব্যাগের মধ্যে মাংসের টুকরোটাকে জড়িয়ে বগলের দিকে চেপে রাখল। পাক, একটু গরম পাক বেটা, সিদ্ধ হতে সুবিধাই হবে। এটা সরুয়া নাকি তন্দুরি বেস্ট হবে হরিয়ার হাত রুটির সঙ্গে। দোলামোনা করতে করতে নিজের মনেই সরুয়ার উপর ভোট দিয়ে ফেলল। হরিয়ার দোকান সামনেই, ফাঁকাই ছিল আজকে। কি দেখছি তুই? তোর দোকান বিলকুল ফাঁকা দেখছি আর। হ্যাঁ, কথাটা বলে হরিয়ার দোকানের সামনে রাখা বয়াম খুলে একটা বাঁশি নিমকি তুলে চিবুতে থাকে ভজন। আর চোখে সেদিকে তাকায় হরিয়া, মনে মনে খিস্তি করে একটা। এই শোরের বাচ্চা খোট্টাটা ব্যবসা দেয় বটে, তবে ওর খাল খিচে নেয় এইভাবেই। ভেবেই মেজাজটা ফের চটকে যায় হরিয়ার। এমনিতেই শীতের সময় এক ঝটকায় কাস্টমার প্রায় অর্ধেক হয়ে আসে, তার উপর দোকানের এটা সেটা ফ্রিতে খেয়ে গেলেই কারই বা ভালো লাগে। ভালো মাল পেয়েছিস কিছু আজ? বিরস বদনে রুটি সেঁকতে সেঁকতে প্রশ্ন করলো হরিয়া। আবে বিলকুল চুজ্জা মাল পেয়েছি একটা, একেবারে টাটকা। বলেই কি একটা ভেবে ঠিক করে হেসে ফেলে ভালো। হাসছিস কেন বে? কিসের যেন একটা গন্ধ পায় হরিয়া। ঘরে মেয়ে পেয়ে আনছিস নাকি আজ? বলেই গলাটা নিচু করে। আসবো নাকি? 500 পাত্তি চলবে? হ্যাঁ, চল ফোড়বে ভিখারি কা औलाद। খিস্তি করে ভজন। गाड़ धोने का पानी नहीं, चुतिया चले गंगा नहाने। সামান্য টলতে টলতে খিস্তিটা দিয়েই ফেলে। বেশ ফ্রেশ ফিল করে ভজন। বাংলোর নেশাটা ভালোই চড়েছে তাহলে। ভালো দেশি দারুতে তামার পয়সা ঘষে আর ঝোল মিশিয়ে এই স্পেশাল মালটা তৈরি করে ভজন। এর এক এক গ্লাসে অনেক রতি মহারতীরা জমিন ধরিয়েছে বরং। আজ দোকানে মুরগিটা আসা মাত্র পছন্দ হয়ে গেছিল ভজনের। অ্যাসিস্ট্যান্ট রহমানকে বলেছিল
মালটা ভালো করে ড্রেসিং করে রাখতে, যেন অন্য কাস্টমারকে পয়সা দেখে গুছিয়ে না দেয়। শোরের বাচ্চাটা 1 নম্বর হারামি। আগেরবার এইরকমই ভজনের দেখে রাখা একটা ভালো মুরগা খদ্দের দেখে বেঁচে দিয়েছিল। সেই রাতে খানকির ছেলেটাকে ল্যাংটো করে বেল্ট দিয়ে চাকরি ছিল ভজন। শালা বসের কথা শুনবি না কাস্টমারের। হরিয়া একটা কাগজের ঠোঙায় 4টে রুটি প্যাক করে দেয়। হাতে তুলে দেওয়ার সময় বেজার মুখে বলে, 250 টাকা হলো তোর, এবার অন্তত একটা 50-এর পাত্তি ছাড় ভাই। ফের খিস্তি করে ভজুয়া, আর পাগলা চোদা, পালিয়ে যাচ্ছি নাকি বে? শালা যার সঙ্গে কথা বলি শুধু টাকা টাকা টাকা। বলেই হরিয়ার দিকে সরু চোখে তাকায় সে চোখের দিকে একবার তাকিয়ে চুপ করে যায় হরিয়া। চোখ সরিয়ে নেয় সে। ভজন যে মারপিট খুন খারাপি করে তা নয়, সে এমন কিছু লম্বা চওড়া লোকও নয়, কম কথা বলা ঠান্ডা মাথার লোক সে। এক হরিয়া রহমান ছাড়া কারোর সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব নেই। যত চোটপাট খিস্তি খেয়েও এদের উপরেই। তাছাড়া সারাদিন চুপচাপ নিজের কাজের জায়গায় বসে থাকে সে। লোকজন আসে, ঠান্ডা উদাসীন মুখে কাজকর্ম সারে সে। তারপর বরাদ্দ মাংসের খণ্ডটা নিয়ে বেরিয়ে পড়ে। চেঁচামেচি ঝগড়াঝাটি খুব একটা করেন। বিরক্ত হলে একটাই কাজ করে ভজন, অপলোক চোখ সোজা করে তাকিয়ে থাকে সামনের দিকে, ঠিক একটা ফনা তোলা কেউটের মতো। ওই ঠান্ডা চোখ দুটোর মধ্যে এমন কিছু একটা আছে যে সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে লোকের অস্বস্তি হতে থাকে। মনে হয় যেন শির দাঁড়ায় গুঁড়ো গুঁড়ো বরফ পড়ছে যেন। লোকের মাথার মধ্যে অজান্তেই একটা ভয় চারিয়ে যেতে থাকে, অজানা এক ভয়। ভজনকে লোক ভয় পায়, খুব ভয় পায়। ভজনে চোখের রং সবুজ। ভাঙা ল্যাম্ব্রেটো স্কুটারটা কাত করে নেয় ভজন, তারপর কিক মেরে স্টার্ট করার চেষ্টা করে। এ বহুত পুরনো মাল। ভজনের বাবা যখন এখানে চাকরি করত তখনকার। বুড়ি হলে কি হবে, জওয়ানি যায় যায় করেও যায়নি শালির। 2বার ফলস মারার পর দাঁত চিপে একটা খিস্তি করে ভজন। খানকি মা কি শালা। খুব সম্ভবত সেই অশ্রাব্য খিস্তিটা শুনেই 3বারের বার চালু হয়ে যায় ইঞ্জিন। পায়ের কাছে একটা ছোট্ট মতো কেরিয়ার বানানো আছে। মাংসের ব্যাগটা সেখানে রেখে ভুট ভুট আওয়াজ তুলে বেরিয়ে যায় সে। এই এলাকায় এমনিতে লোকজন খুব একটা আসে, তার উপর শীতের শুরুয়াত। একটু একটু করে কুয়াশা নেমে আসছে রাস্তায়। রাস্তা বিলকুল ফাঁকা। গলি থেকে মিনিট 2 স্কুটার চালালে বড় রাস্তা শুরু। মোড়ের মাথায় সর্দারজি টায়ার টিউবের দোকানটা সচরাচর রাত 10টা অবধি খোলা থাকে। আজ সেটাও বন্ধ। শুধু পাশে লক্ষ্মণের পানের দোকানটা খোলা ছিল। টেমির টিমটিমে আলোয় দেখা যাচ্ছিল সে চুপচাপ পাথরের মূর্তির মতো বসে আছে। লক্ষ্মণ আর ট্রানজিস্টারে গান ভেসে আসছে। মাসখানেক আগে লক্ষ্মণের বউ দুলারি বাচ্চা হতে গিয়ে মারা গেছে। মহিলার চরিত্র নিয়ে বাজারে কম গুজব উঠত না, যার বেশিরভাগটাই সত্যি। লক্ষ্মণের ঘরের মধু অবরে সবরে ভজনও কম চাখেনি। শেষবারেও তো আহা মাটা তোফা ছিল ভেবেই শীতের মধ্যে জেগে উঠল। যেমন নরম তেমনই রসালো ছিল বটে দুলারি।
শীতের রাতে স্যাঁতস্যাঁতে হাই রোড ভজনের স্কুটারের চাকার নিচে সাঁই সাঁই পিছলে যাচ্ছে খোঁড় ধার দেওয়া চামড়ার বেল্ট। রাস্তার দুপাশের ফসল কাটা জমি বাঁজা মেয়ে মানুষের ফাঁকা কোলের মতো এলিয়ে শুয়ে আছে। থেকে থেকে একটা ঠান্ডা হাওয়ার ঝলক এসে হাড় কাঁপিয়ে দিচ্ছিল ভজন। বাংলোর অমটা কমে আসছিল তার। চারিদিকে অন্ধকার, রাত নেমে এসেছে কালো চাঁদের মতো। ভজনের স্কুটারটার আলোটা মরা মানুষের ঘোলাটে হলদে চোখের মতো রাস্তার উপর ছলকে ছলকে উঠছিল। রাস্তায় দূর দূর অবধি মানুষ কেন একটা প্রাণের চিহ্ন মাত্র নেই। সচরাচর এ সময় এই রাস্তা কাঁপিয়ে মস্ত মস্ত পাঞ্জাব লরি ছুটে যায়, কিন্তু আজ তাদেরও চিহ্ন মাত্র নেই। দুধারে ঠান্ডা কালো আকাশ নেমে এসেছে দিগন্ত জুড়ে। আকাশে উজাগর হয়ে রয়েছে কালপুরুষ। তাদেরই মধ্যে খট খট শব্দ করে তারার আলোয় পথ চিনে চিনে চলছিল ভজনে স্কুটার। হালকা একটা শীষ দিতে দিতে স্কুটার চালাচ্ছিল ভজন। প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছিল। সামনে ফাঁসি বটের মোড়, মোড়টা পেরিয়েই জংলা বুড়ির বিল। তার পাশে আলপথ বেশ স্কুটার চালালেই আর মিনিট 40 রাস্তার পর ওর বাড়ি। মনটা প্রফুল্ল হয়েছে ভজনের। খুব সম্ভবত বহুদিন বাদে এমন চুজা মুরগি পাওয়ার জন্যই হয়তো। সেই প্রফুল্লতায় ডুবে থাকার জন্য হঠাৎই কোথা থেকে যেন কেউ আওয়াজ পেয়ে জোর চমকে যায়। ক্যাচ করে সজোরে ব্রেক কষে ভজন। আওয়াজটা যেন পাশের কালভার্টের নিচ থেকে আসছে। কি মুহূর্ত খানেকের পরে ব্যাপারটা বুঝতে পারে ভজন। আওয়াজটা ওর চাকার তলা থেকে আসছে। স্কুটারটা দাঁড় করিয়ে একটু ঝুঁকে দেখল ভজন। কি একটা যেন ওর চাকার তলায় ছটফট করছে। দ্রুত স্কুটারটা পিছিয়ে আনে সে। তারপর স্ট্যান্ড লাগিয়ে উবু হয়ে দেখার চেষ্টা করে কেসটা কি। একটা বিড়ালের বাচ্চা ও স্কুটারের নিচে চাপা পড়েছে। কেমন যেন একটু হতভম্ব হয়ে যায় ভজন। যতই অন্ধকার হোক, একটা বিড়ালের বাচ্চা রাস্তা পেরিয়ে ওর গাড়ির চাকার তলা অবধি চলে এলো, আর সেটা ওর নজরে পড়লো না। চোখ দুটো মাথা খেয়েছে নাকি ও? আর একটু নিচু হলো ভজন। আর এইবার নজরে না পড়ার কারণটা নজরে এলো। বেড়াল বাচ্চাটা কালো। কালো মানে কুচকুচে কালো। এমন কালো বেড়াল জন্মে দেখেনি ভজন। তবে যেটা দেখে একটু থমকে গেল সেটা হচ্ছে বিড়ালটার চোখ। বিড়ালটার চোখ সবুজ, ঘন সবুজ, ওর চোখের মতোই। সেই অন্ধকার রাত ক্ষীণ তারার আলোয় জীবনে প্রথমবারের জন্য গাটা শিরশির করে উঠল ভজনে। তখন ও দাঁত খিচিয়ে খাবি খাচ্ছিল বিড়ালের বাচ্চাটা। সামনে থাবা দুটো থরথর করে কাঁপছিল ওর, আর গাঢ় সবুজ চোখ দুটো মেলে চেয়েছিল ভজনের দিকে। ভজন কিছু কি বলতে চাইছিল বিড়াল ছানাটিকে। মাথাটা একেবারে ঝাঁকিয়ে নেয় ভজন। আজকে মালটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। এলে এসব বেফালতু ভাবনা চিন্তা ওর মগজে আসবারই কথা না। বেড়াল মানে বিল্লি, আর কারো বেড়াল মানে কালি বিল্লি। মালের নেশা ছাড়া এই ছটফটানো কালি বিল্লি দেখে ওর এত বিচলিত হওয়ার আর কোনো কারণ থাকতে পারেনি।
সোজা হয়ে দাঁড়ায় ভজন। তারপর জুতোর ডগা দিয়ে দলা হয়ে যাওয়া বেড়ালের বাচ্চাটার দেহ ফুটবলের মতো ছুঁড়ে দেয় দূরে। ফালতু ঝঞ্ঝাট যত। এসব চুদুর বুদুরে আটকে না গেলে এতক্ষণে বাড়ির কাছাকাছি চলে যাওয়ার কথাও। স্কুটারের কেরিয়ারে একটা জলের বোতল রাখাই থাকে ভজনে। সেটা বার করে জুতোর ডগাটা ধুয়ে নেয়। কুলকুল করে রক্ত ধোয়া কালো জলের স্রোত রাস্তার উপর দিয়ে বয়ে যায়। দেখে মনে হয় কেউ যেন পেচ্ছাপ করেছে ওখানে। হি হি করে হাসে ভজন। তারপর ওর মনে পড়ে যে ওরও পেচ্ছাপের বেগ পেয়েছে প্রবল। রাস্তার মাঝখানে স্কুটারটা দাঁড় করিয়ে আলের ধার ঘেঁষে প্যান্টের চেনটা খোলে সে। শেষ হয়ে গেছে কাজ। চেনটা টেনে বন্ধ করে ভজন। ঠিক এমন সময় একটা কান্না শুনে ঘাড়ের রোয়ায় লোম দাঁড়িয়ে গেল। এখান থেকে ঠিক একটু দূরে একটা মা বেড়ালের কান্না শব্দ ভেসে এলো না? কে যেন ইনিয়ে বিনিয়ে এই খোলা মাঠে কেঁদে বেড়াচ্ছে। গাটা শিরশির করে উঠল ভজনের। চেনটা টেনে দ্রুত স্কুটারে চেপে বসে ক্লিক মারল। ওর মন বলছিল যে এখানে যেটা ঘটেছে সেটা একদম ঠিক নয়, একদম নয়। স্কুটারটা ফুল স্পিডে ছোটাচ্ছিল ভজন। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। জংলা বুড়ির বিলের পাশে রাস্তা ধরে প্রায় উড়েই যাচ্ছিল স্কুটারটা। ডান পাশ থেকে বিলের জল, চুয়ে আসা ঠান্ডা হাওয়া ওর কপালে ঘামের ফোঁটায় খিলখিল করে হেসে উঠছিল যেন। শিরশিরানিটা আরো জমে যাচ্ছিল ওর বুকের মধ্যে। বিলটা শেষ হয়ে এসেছে প্রায়। কুয়াশা আরো ঘন হয়ে এসেছে। এমন সময় হঠাৎ প্রতিবর্ত ক্রিয়াতেই ক্যাচ করে ব্রেক কষতে বাধ্য হলো ভজন। বাঁ দিক থেকে ডান দিক রাস্তা পার হচ্ছে একটা যুবতী মেয়ে। সে তার ডান হাতে একটি বাচ্চা মেয়ের হাত ধরে আছে। বাচ্চাটার ডান হাতে আবার পুতুল টুটুল কিছু একটা হবে, বুকের কাছে জড়িয়ে ধরে আছে। রাস্তার প্রায় মাঝখানে চলে এসেছিল দুজনে, আর একটু হলেই ভজন ওদের উপর ভিড়িয়ে দিচ্ছিল প্রায়। স্কুটারের চাকাটা একটু স্কিট করে যেতে খিস্তি দিয়ে চেঁচিয়ে উঠল ভজন। আর বোধহয় সেই শুনে ডান দিকে ঘাটটা ঘুরিয়ে তাকালো মেয়েটি। সেই দিকে তাকিয়েই পাথর হয়ে যায় ভজন। এমন বীভৎস কুচকুচে কালো রং যে কোনো মানুষের গায়ের হতে পারে সে কোনোদিনও ভাবেনি ভজন। তার মনে হলো কেউ যেন একদলা পিচ পিটিয়ে পিটিয়ে তৈরি করেছে এই মেয়েটার শরীর। মাথার মধ্যে সেই পিচের দলা পেটানো শব্দটা শুনতে পাচ্ছিল ভজন। যতটুকু তারার আলো চুঁইয়ে পড়েছিল আকাশ থেকে সেসব শুষে নিচ্ছিল মেয়েটার অবয়ব। তবে তাতেও ভয় পায়নি ভজন। ভয় পেলে যেটা দেখে সেটা হচ্ছে মেয়েটার চোখ দুটো। মেয়েটার চোখের জায়গায় চোখ আছে বটে, কিন্তু সে দুটো মাটির সমান্তরাল নয়, সে দুটো লম্বা লম্বি বসানো। আর কপাল থেকে গাল অবধি নেমে আসা সেই চোখ, ভেতর দুটো খালি, একেবারে খালি। ভিতরে ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছিল ভজনের। সেই দিকে অপলক চোখে তাকিয়েছিল সে। তার মধ্যে বাচ্চা মেয়েটাও ডান দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। আর কেন জানি না ভজনের মনে হলো যে ঘাড়টা ঘুরল না, শুধু মাথাটা একদিকে ঘুরে গেল। বাচ্চাটার চোখ দুটো অবশ্য ঠিকঠাকই ছিল, কিন্তু সে দুটোর ভেতরেও এক মুঠো
অথই অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেল না ভজন। যেতে যেতে দাঁড়িয়ে পড়লো বাচ্চাটা, আর তারপর তার ফেটে যাওয়া রক্তমাখা চোখ দুটো হাসির ভঙ্গিমায় দুদিকে বেঁকে গেল। বাচ্চাটা হাসছে, সে হাসি যেন ঠান্ডা করে দিল ভজনের প্রতিটা রক্তবিন্দু। থরথর করে কাঁপছিল তার হাত পা, বিন্দু বিন্দু ঘাম নেমে আসছিল সারা শরীরে জুড়ে। বুকের মধ্যে হাঁপুর টানছিল কেউ যেন, আর হাজার ড্রাম বাজাচ্ছিল। আর তাকিয়ে থাকতে পারল না ভজন। চোখের পাতা দুটো ভারী হয়ে নেমে এলো। ভজনের মনে নেই কতক্ষণ চোখ দুটো বুজেছিল সে। কিছু পরে চোখ খোলে ভজন, কেউ নেই, কোথাও নেই। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছে ভজন। বুঝতে পারে যে রোগের শিরা দপদপ করছে তার। কান দুটো গরম হয়ে আছে আগুনের মতো। বুকের ভেতর ড্রাম পেটানোর আওয়াজটা তখনও কমেনি তার। হাত পা তখনও একটু একটু কাঁপছে। কোনো মতে জলের বোতলটা তুলে মুখে চোখে জলের ঝাপটা দেয় ভজন। ঠান্ডা জলের ঝাপটায় খানিকটা প্রকৃতস্থ হতে লাগলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বিড়বিড় করে ভজন। তারপর নিজের গালে নিজেই দুটো থাপ্পড় মারে। এত নেশা আর কখনো করবে না ভজন। ঘাট হয়েছে তার। টাটকা লিভার ফ্রাইয়ের লোভে লোভে ফুল বোতল খালি করে দেওয়াটা একদম উচিত হয়নি। তার উপর কি যেন একটা ফুঁক ছিল আজ। এইবার বুঝলো ভজন, রহমান ওর কোন দেশওয়ালি ভাইয়ের কাছ থেকে ভালো কোয়ালিটির গাঁজা গেঁড়িয়েছিল কিছু। দুটো মিলেমিশেই আজ এই অবস্থা। সেই জন্য চোখে এসব ভুলভাল দেখছেন। নিজেকে বোঝালো বটে ভজন, কিন্তু কোথাও যেন একটা দ্বন্দ্ব তার মনের মধ্যে কাঁটার মতো খচখচ করতে লাগলো। বাচ্চা মেয়েটাকে খুব চেনা চেনা লাগছিল ভজন। কোথায় যেন দেখেছে। গাড়ি চালাতে চালাতে ভাবছিল ভজন, কোথায় যেন সদ্য দেখেছে বাচ্চাটাকে। নেশার ঘোরে স্মৃতিটা একটু এলোমেলো হয়ে যাচ্ছিল তার। মুখটা তাকে বিব্রত করছিল খুব। ভজন কোথায় দেখেছে এই মুখ? বাড়ির সামনে স্কুটারটা স্ট্যান্ড করার সময়ও কথাটা ভাবছিল। অস্বস্তিটা ক্রমশ বেড়েই উঠেছিল তার। কোথায় যেন কোথায় যেন কোথায় যেন পাড়ার এক কোণে একটা নতুন 4 তলা বিল্ডিং। তার একতলাটা ভাড়া নিয়ে থাকে ভজন। বাকি বিল্ডিং এর পুরোটাই ফাঁকা। অন্য ফ্লোরে কেউ আসেনি এখন। তবে সেসব নিয়ে বিশেষ চিন্তা করে না ভজন। চিরকালই নির্জন নিরিবিলি পছন্দ করে এসেছে ও। তাতে ওর কাজের অসুবিধাই হয়। স্কুটারটা স্ট্যান্ড করায় দরজার সামনে। তারপর চাবি দিয়ে দরজা খোলে ভজন। পাল্লা দুটো হাট করে খুলে যায়। ঠিক সেই সময় মেঝের উপর পড়ে থাকা জিনিসটা নজরে পড়ে ওর। ওটা আবার কি? টলতে টলতে ঘরে ঢোকে ভজন। ঝুঁকে পড়ে জিনিসটা তুলে নেয়। জিনিসটা একটা পুতুল। আরো ভালো করে বলতে গেলে একটা মেয়ে পুতুল। বাচ্চারা যেমন পুতুল নিয়ে খেলে তেমনই আর কি। বাঁ হাতে পুতুলটাকে নিয়ে সেটাকে খুঁটিয়ে দেখতে দেখতে ডান হাতে লাইটের সুইচ অন করে ভজন। মাথার উপর একটা 60 পাওয়ারের বাল্ব ক্লান্ত ভাবে দুলতে থাকে। অন্যমনস্ক ভাবে সেটা নিয়ে কিচেনে ঢোকে ভজন। তারপর ভালোভাবে দেখতে থাকে। পুতুলটা কাপড়ের তৈরি, প্রায় আধ হাত লম্বা। বুকের জামাটার উপর বাচ্চাদের হাতের লেখায়
বড় বড় করে ডট পেনের কালিতে লেখা ঝিমলি। তাতে পুতুলটাকে কিউট দেখানোর কথা, এখন ভীষণ নোংরা দেখাচ্ছে। মনে হয় কে যেন থেঁতলে পিষে কামড়ে বীভৎস অত্যাচার করেছে পুতুলটার উপর। একটা হাত মোচড়ানো, একটা পা ছিঁড়ে নেওয়া, সারা গায়ে এখানে ওখানে খাবলানো আর কামড়ানোর দাগ। মাথার দিকটা ফাটা, মনে হচ্ছে কেউ একটা ডাস্টবিনের ফেলে গেছিল পুতুলটা, আর কুকুর বিড়ালে নিয়ে সেটা কামড়া কামড়ি করেছে। নোংরা ঘিনঘিনে পুতুলটাকে দেখে বিরক্ত লাগলো ভজনের। কিচেনের জানলাটা খুলল সে, আর তারপর গায়ের সমস্ত জোর দিয়ে যত দূরে সম্ভব ছুঁড়ে ফেললো পুতুলটাকে। তারপর জানলাটা বন্ধ করতে যাবে এমন সময় মনে পড়ল, এই যা, মাংসের প্যাকেটটা গাড়িতেই রয়ে গেল যে। টলতে টলতে সদর দরজা খুলে দুধাপ সিঁড়ি নেমে স্কুটারের কাছে এলো ভজন। তারপর ঢাকনাটা খুলে কেরিয়ারের মধ্যে হাত চালিয়ে দিল সে। খড়মড় করে তার আঙুলগুলো কেরিয়ারের চারদিকে ঘুরে চলে এলো। কেরিয়ার খালি, কিচ্ছু নেই সেখানে। মাংসের প্যাকেটটা উধাও। এইবার মাথাটা গন্ডগোল হয়ে গেছে ভজনের। মাংসের প্যাকেট উধাও হয় কি করে? ঢাকনা দেওয়া কেরিয়ার যতই ঝাঁকুনি লাগুক, সেখান থেকে প্যাকেটটা রাস্তায় পড়ে যেতে পারে না। যতটুকু সময়ের জন্য ভজন বাড়িতে ভেতর ঢুকেছিল, তার মধ্যে কুকুর বেড়ালের পক্ষেও সেটা নিয়ে যাওয়া অসম্ভব। তাহলে মালটা গেল কোথায়? প্যান্টের বাঁ পকেটে রামের একটা ছোট কোয়ার্টার সব সময় থাকে ভজনের, বিপদ আপদের সঙ্গে। এতক্ষণে সেটার কথা মনেই ছিল না ওর। এইবার সেটার কথা মনে পড়াতে বোতলটা বার করে ছিপিটা খুলে পুরো বোতলটা গলায় ঢেলে দেয় ও। নেশাটা নিভে আসছিল তার, কিন্তু হঠাৎই এই ইন্ধন পেয়ে যেন দাউ দাউ বেগে দ্বিগুণ জলে উঠল তার আচ্ছন্নতা। কিচেনে থুপ থাপ করে ফিরে আসছিল ভজন। মাংসের প্যাকেটটা হাতছাড়া হয়ে যাওয়া মাথাটা দাউ দাউ করে জ্বলছিল তার। এবার কি করবে সে? আজকের রাতটা কি করে চলবে তার উপর তখনও তার অবচেতনে একটা অস্বস্তি অনবরত তাকে খুঁচিয়ে যাচ্ছিল। বাচ্চাটার মুখ তার এত চেনা লাগছিল কেন? কোথায় দেখেছে সেই বাচ্চার মুখ? সেই বেড়াল বাচ্চাটার চোখ এমন সবুজ দেখাচ্ছিল কেন? যে পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিল সে, তার চোখই বা? হাঁটতে হাঁটতে হঠাৎই থেমে গেল ভজন। যেটা তার নেশাগ্রস্ত মাথা ধরা পড়েনি, সেটা কিন্তু তার সদা সতর্ক অবচেতনে ছাপ ফেলেছে, ভুল করেনি একেবারে। ওই ঝিমলি দেখা পুতুলটা যেটা কিচেনের বাইরে ছুঁড়ে ফেলেছে ভজন, তারও চোখ দুটো সবুজ, ঘন সবুজ, ঠিক ভজনের মতো, সেই বিড়াল বাচ্চাটার মতো। ভজনের স্নায়ু আর নিতে পারছিল না। দেরাজ খুলে একটা আধ খাওয়া বাংলার বোতল বার করে আনে সে। তারপর একটা গ্লাসে ঢেলে হাফ গ্লাস নিট বাংলু গলায় চালান করে দেয় সে। মদটা তার গলায় ঝালিয়ে বুক নামতে নামতে কিচেনের দিকে হাঁটা দেয় সে। শালা মালটা রাস্তায় পড়লো কোথায়? আহা, অমনি কচি মাংস অনেকদিন জটিনি ভজনের। আজ ভেবেছিল আয়েস করে খাবে। একটা ব্যর্থতার রাগ ভেতরে ভেতরে চিতি সাপের মতো ছড়িয়ে পড়তে থাকে তার মস্তিষ্কের কোষে কোষে। কিন্তু কিচেনে পৌঁছাতেই চমক, এই তো মাংসের প্যাকেটটা কিচেনের বেডের উপর। দেখেই ধক করে একরাশ নিশ্চিত খুশি নেমে আসে ভজনের বুকে। যাক বাবা, অনেকগুলো ঝামেলার হাত থেকে রেহাই পাওয়া গেল। আজ রাতে আর অন্য কিছু করে খেতে হচ্ছে না। ভজনের মনে হয় খুশিতে এবার নেচেই উঠবে ও। বাপরে বাপ, কি টেনশনই না পড়ে গেছিল সে। ধীরে ধীরে কিচেনের বেডির কাছে এসে দাঁড়ায় ভজন। একটা ট্রে এনে রাখে প্যাকেটটার সামনে।
তারপর প্যাকেটের গার্ডার খুলে ভেতরের মাংস খণ্ডগুলো সরাত করে ট্রের উপর এনে ফেলল। বাবা, কাঠ দেখে মুক্ত হয়ে যায় ভজন। রহমানটা দিন দিন হারামি হয়ে উঠলে কি হবে, মাংস কাঠটা ভালোই শিখেছে ওর কাছ থেকে, গুরুর যোগ্য চেলাই বটে। মাংস কাটার বড় চপারটা হাতে তুলে নিয়েছে ভজন। এমন সময় দপ করে লোডশেডিং হয়ে গেল। এই শালা এক মুসিবত এই বেহেনচোদ টাউনে। চাপা দাঁতে খিস্তি করে ভজন। থেকে থেকে বিজলি চলে যায়। হাতড়ে হাতড়ে কিচেনের ড্রয়ার থেকে মোমবাতিটা বার করে প্রথমে, তারপর পকেট থেকে লাইটারটা বার করে মোমবাতিটা জ্বালায় সে। মোমবাতির আলোয় ভুতুড়ে দেখায় ভজনের দীর্ঘ ছায়া। মাথার ঝাঁকড়া চুলগুলো সাপের লেজের মতো উড়তে থাকে। হাতের চপারটা অনাবশ্যক রকমের দীর্ঘ দেখায়, আর সেই ছায়ার মধ্যে তপ তপ করে থাকে তার লাল লাল চোখ দুটো। ঢুলু ঢুলু চোখে খানিকক্ষণ নিজের ছায়ার দিকে চেয়ে থাকে ভজন। বড় মোহময় লাগছিল তার নিজের ছায়া ছবি। একটা শিরশিরে অনুভূতি ঠান্ডা কেঁচোর মতো তার শির দ্বারা বেয়ে বেয়ে নিচের দিকে নামছিল। চপারটা তুলে নিয়ে এসেছিল ভজন, ট্রের উপর রাখা মাংস খণ্ডের উপর নামিয়ে আনবে। ঠিক তার আগের মুহূর্তে একটা কথা তার মাথায় যেন হঠাৎ হাইওয়ের মতো জ্বলে উঠে তাকে হতভম্ব করে দিল। ছায়ার চোখ জ্বলে কি করে? ছায়ার চোখ থাকে নাকি? প্রশ্নটা এক লাথি মেরে তার মাথার দরজাটা হাট করে খুলে দেয়। অনেকগুলো প্রশ্ন, যেগুলো এতক্ষণ তার মনের অন্ধকার কোণের খাপটি মেরে পড়েছিল, সেগুলি হুড়মুড়িয়ে তার মাথার উপর ছায়ার মতো ভিড় করে আসে। ঘরের দরজাটা বন্ধ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে পুতুলটা এলো কোথা থেকে? পুতুলটা আজ কি কোথায় একটা দেখলো না ভজন? কোথায় দেখল জানো? কোথায়? মাংসের প্যাকেটটা কিচেনে নিজে নিজে এলো কি করে? এই বিড়াল ছানাটা থেকে শুরু করে বাচ্চা মেয়েটা, মা, এই পুতুল চোখ অব্দি, সবার চোখ অমন সবুজ হয় কি করে? বাচ্চা মেয়েটাকে কোথায় যেন দেখেছে ভজন। কোথায় কোথায় কোথায়? হাঁ করে নিজের ছায়ার দিকে চেয়েছিল ভজন। তার ছায়ায় চোখ দুটো যেন ক্রমশ আগুনের কয়লা মতো জ্বলে উঠছিল। ঠোঁট দুটো বেঁকে গেছিল অর্ধবৃত্তাকারে। ছায়াটা তার দিকে তাকিয়ে হাসছিল সেই বাচ্চা মেয়েটার মতো। ঠিক সেই সময় কিচেন বেডের উপরে পড়ে থাকা মোবাইলটা খড়খড় করে উঠে তাকে চমকে দেয়। স্ক্রিনের দিকে তাকায় ভজন। সেখানে কোনো নাম্বার নেই। কলটা অ্যাকসেপ্ট করে মোবাইলটা কানে তুলে ভজন সতর্কভাবে প্রশ্ন করে, ওপারে কিছুক্ষণ নিঃশব্দ। তারপর লাইন বেয়ে একটা বাচ্চা মেয়ের ধাতব ক্যানক্যানে গলায় খিলখিল হাসি ভেসে এলো। ও আঙ্কেল, আমাকে বাইরে ফেলে দিলে কেন গো? ঘাড়ের রোয়ায় দাঁড়িয়ে গেল ভজনের। ফোনটা ঝট করে কেটে দিল সে। তারপর বিস্ফারিত চোখে তাকিয়ে রইল ফোনের দিকে। কার ফোন ওটা? কে কল করলো তাকে? তার আতঙ্কিত চোখের সামনে ফের বেজে উঠল সেই ফোন। স্ক্রিনে কোনো নাম্বার নেই। নিজের সমস্ত ইচ্ছার বিরুদ্ধে তার হাত যন্ত্রচালিতের মতো এগিয়ে গেল সামনের মোবাইলের দিকে। কল অ্যাকসেপ্ট করে ঠান্ডা হাতে মোবাইলটা কানে নেয় সে। কপাল থেকে ঘামের ফোঁটা তার গাল বেয়ে নামতে থাকে। কি হলো আঙ্কেল? আমার সঙ্গে খেলবে না? দরজাটা খোলো না আঙ্কেল, আমি তোমার দরজার বাইরেই দাঁড়িয়েছি যে। দর দর করে ঘামতে থাকে ভজন। সে ধাতব স্বর যেন তার শরীরের সমস্ত রক্তকণা ঠান্ডা করে দেয়। তার মাথার সমস্ত বোধ বুদ্ধি জমে যেতে থাকে মৃত মানুষের বরফের ঠান্ডা ঘিলুর মতো।
ঘোরের মধ্যে হেঁটে হেঁটে দরজার কাছে যায় সে। যন্ত্রের মতো বোধহীন হাতটা দরজাটা খুলে দেয় সে। দু হাত করে দেয় পাল্লা। দরজার বাইরে কেউ নেই, কিচ্ছু নেই। হু হু করে হেমন্তের হাওয়া খেলে যায় ভজনের বুকে। দরজাটা বন্ধ করে ফের কিচেনে আসে সে। বাংলুর বোতলটা গলায় উপুর করে দেয় প্রায় আর্ধেকটা। রোমে রোমে অশ্লীল উত্তাপ ছড়িয়ে পড়ে গোপন পাপের মতো। চপারটা থর থর হাতে ফের তুলে নেয় সে। কিমা করতে হবে মাংসের টুকরোগুলোকে। আবার বেজে ওঠে ফোন। তখন বোধহয় ভজনের মস্তিষ্কে সমস্ত কোষগুলো আতঙ্কে আর ভয়ে মৃত হয়ে গেছে। অনুভূতিহীন হাতে মোবাইল তুলে নেয় সে। মোবাইলের ওপার থেকে খিলখিল করে টিনের খেলনার শব্দ হেসে ওঠে কি। ও আঙ্কেল, কোথায় গেলে? আমি তোমার বাড়ির ভেতরে। ফোনটা হাত থেকে পড়ে যায় ভজনের। এদিক ওদিক ছড়িয়ে যায় ফোনের স্ক্রিনের আর ব্যাটারি। পাথরের মতো সেদিকে তাকিয়ে থাকে ভজন। তার সাহস হয় না সেগুলো কুড়িয়ে তুলতে। মদের নেশায় চারপাশে সবকিছু ঝাপসা দেখাচ্ছিল। তার কাছে ছায়া খেলে যাচ্ছিল প্রতিটি বস্তুর চারিপাশে, কিন্তু আর স্বাভাবিক মনে হচ্ছিল না তার কাছে। চপারটা কোথায় আছে সেটা নজরে আসেনি তার। পুরো কিচেন বেডটাই চুল্লির মতো গলে গলে পড়ছিল যেন ভজনের চোখের সামনে। দৌড়ে দৌড়ে সারা বাড়ি ঘুরতে থাকে ভজন। কোথায় লুকিয়ে আছে শোর কে বাচ্চি। বেডরুমে যায় ভজন। খোলা জানলা থেকে অর্ধেক জাগা রাতের আলো চুঁইয়ে এসে পড়েছে বিছানার উপর। সেই আলোয় ভজন দেখল সেখানে কেউ নেই। সেখান থেকে বাথরুম, বসার ঘর, পিছনের উঠোন, সোফার নিচে, বিছানার নিচে, বাইরের বারান্দা, উঠোনের বাইরে মাঠ। ভয় আর আতঙ্কে বিচলিত ভজনের দাঁত ফাঁক দিয়ে থুতুর মতো খিস্তি ছেটাতে লাগলো। থুতু ছেটাতে ছেটাতে সারা ঘর ঘুরে বেড়াতে থাকে প্রেতের মতো। ভয় আর অসহায় ক্রোধ ছড়িয়ে পড়ে সেই অন্ধকার মোমবাতি জ্বলা ঘরের মধ্যে। কোথায় সেই স্বর? কে বারবার কল করছে তাকে? কেন কল করছে? ক্লান্ত হয়ে শেষে কিচেনে ফিরে আসে ভজন। ব্যর্থ শিকারী কুকুরের মতো হাঁপাতে থাকে সে। তার মধ্যে মিশে থাকা আতঙ্ক, মিশে থাকে রাগ, মিশে থাকে চোরা ভয়। ওই তো কিচেন বেডের উপর মাংস টুকরোগুলো পায়ে পায়ে সেদিকে এগিয়ে যায় ভজন। আজ বিকেল থেকে কি সব হচ্ছে তার সঙ্গে? কেন এতদিন ধরে তো কিছুই হয়নি তার। মাংসের ট্রেটার সামনে এসে দাঁড়ায় ভজন। তারপর ডান হাতটা বাড়ায় চপারটার জন্য। ডান হাতটা খালি ঘুরে আসে সেখান থেকে। চপারটা নেই, উধাও। চপারটা কোথায় গেল? কোথায় কোথায় ফেলে এলো নাকি? খালি জায়গাটার দিকে তাকিয়ে থাকে ভজন। মাথার ভেতরটা খালি হয়ে গেছে তার। ঠিক এই সময় মোবাইলটা ফের বেজে ওঠে মেজের উপর থেকে। স্থির চোখে সেদিকে তাকিয়ে থাকে ভজন। মোবাইলটার ব্যাটারি এখনো পড়ে আছে অন্যদিকে। তবুও মোবাইলের নীলাভ স্ক্রিনে ইনকামিং কলের ছবি ভেসে উঠেছে, কিন্তু কোনো নাম্বার নেই। পাথরের মূর্তির মতো মাথা নিচু হয়ে মোবাইলটা তুলে ভজন কল অ্যাকসেপ্ট করে কানে লাগায় সে। সেই ধাতব খিলখিল হাসি যেন গরম কিসের মতো ভজনের কানে নেমে আসতে থাকে। ধীরে, অতি ধীরে পিছনে ঘুরে কিচেনের দরজার কাছে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা মেয়ে। তার বাঁ হাতে একটা কাপড়ের পুতুল ধরা, আর ডান হাতে ধরা একটা মাংস কাটার চপার। ভজনের চপারটা। ডান হাতে চপারটা ধরে রক্ত মাখা ফোঁটা, ঠোঁট দুটো দুপাশে বাঁকিয়ে হাসতে হাসতে ভজনের দিকে টলটলে পায়ে এগিয়ে আসতে থাকে। সেই বাচ্চা মেয়েটা। তার সবুজ চোখ চিনতে ভুল হয় না ভজনের।
ভুল হয় না পুতুলটা চিনে নিতে, ভুল হয় না তার স্কুটারের চাকার নিচে চাপা পড়া বেড়াল বাচ্চাটির চোখ রঙের চিনে নিতে। শুধু যেটা দেখে মরণাত্মিক ভয় স্থির হয়ে যায় ভজন, সেটা হচ্ছে এতক্ষণে বাচ্চাটার মুখ মনে পড়ে গেছে তার। যে রক্তাক্ত মুখের শিশুটি তার দিকে চপার হাতে টলমল পায়ে হেঁটে আসছে, সেই এখন বসন্তপুর মর্গের কেয়ারটেকারের ভজনের দুঃস্বাদে বাড়ির কিচেনে বেডের উপর রাখা ট্রেতে শুয়ে আছে খণ্ড খণ্ড মাংসের টুকরো হয়ে। আজকের মতো গল্প এখানে শেষ, তবে কিন্তু পরের সপ্তাহে আবার আসবো একটি নতুন গল্প নিয়ে। হতে পারে তা থাকবে রহস্যে মোড়া, বা কোনো হাড়হিম করা ভৌতিক গল্প, অথবা কোনো মিষ্টি প্রেমের গল্প। কি আগ্রহ হচ্ছে জানার জন্য? কিন্তু জানতে হলে যে গল্প স্রোতের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিতে হবে চট করে। ডান, এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে রাখুন, না হলে কিন্তু ঠকবেন।